আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডেইলি 1 আওয়ার ইংলিশের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ক্লাসগুলো রেকর্ডের হচ্ছে আমাদের এই যে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে। আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইয়ের প্রত্যেকটি টপিকের ওপর ক্লাস দেওয়া থাকবে এবং কিউআর কোড সার্চ দিলে আপনারা ক্লাস পেয়ে যাবেন। যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেন নাই, দ্রুত সংগ্রহ করে নেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সঙ্গে আছি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ অ্যান্ড পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। আজকে আমাদের সরাসরি ক্লাসে চলে যাই, আমাদের সময় ডিলে না করি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এটাকে জানবো আমরা। প্রথমেই জানবো ডেফিনেশন। কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এখন এই সেন্টেন্স দুই প্রকার সাধারণত। একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স, যেটাকে বলা হয় গঠন অনুসারে বাক্য। আর এই গঠন অনুসারে বাক্যকে ভাগ করা হচ্ছে তিন ভাগে। সিম্পল সেন্টেন্স, যেটাকে বলা হয় সরল বাক্য। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে বলা হয় জটিল বাক্য। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে বলা হয় যৌগিক বাক্য। এরপরে মিনিং অফ সেন্টেন্স। মিনিং অফ সেন্টেন্সকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে, যার অর্থ অনুসারে সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সের আরও কিছু নাম আছে, যেটাকে বলা হয় স্টেটমেন্ট। আবার ডিক্লারেটিভ। এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর। তার মানে আমাদের বেসিক টু অ্যাডভান্স খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এক মার্ক মানে অনেক কিছু। এক মার্কের জন্য অনেকের চাকরি হয় না, অনেকের ভার্সিটিতে চান্স হয় না, সুতরাং খুব গুরুত্বপূর্ণ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, অনুরোধ বা নিষেধ। এই অর্থগুলো বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। অপটাটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এখন আমরা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স বা বাক্য যে তিন প্রকার, এটা আমরা দেখব। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স। খেয়াল করো যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এগুলো হচ্ছে শর্ত যে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সটা চিনতে পারবো। একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উদাহরণ দেখব, তাহলে আমাদের বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল খেয়াল করি আমরা। দে আর স্টাডিং ওয়েল, এর অর্থ তারা কঠোর বা তারা ভালো পড়াশোনা করছে। এখানে আর স্টাডিং, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে একটা ফাইনাইট ভার্ব আছে। এই ভার্ব দিয়ে সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ করছে। ফাইনাইট ভার্ব কি আমরা জানি যে ফাইনাইট ভার্ব অর্থ সমাপিকা ক্রিয়া। এরপরে ইভা হ্যাজ কাম জাস্ট নাও, ইভা ইতিমধ্যে এসেছে। এখানে হ্যাজ কাম, এটাই হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। এরপর উই ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলছিলাম। এখানে এখানে ওয়ার প্লেয়িং, এটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এখন প্রিয় শিক্ষার্থী, এটা দেখি। আই ওয়ান্ট টু গো টু মার্কেট টু বাই এ টি শার্ট। এখানে খেয়াল করেন, ওয়ান্ট এটাই হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব, আর টু গো এটা নন ফাইনাইট, কারণ এটা থেকে আমরা টেন্স চিনতে পারছি না। এবং টু বাই এটা হচ্ছে নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্বের তিনভাবে হয়। একটা হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এখানে আমরা ইনফিনিটিভ দিয়ে করেছি। তার মানে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ওয়ান্ট। ওকে, এখন আমরা খেয়াল করি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কিভাবে চিনব? যেই ক্লোজের পূর্বে বা যেই বাক্য অংশের পূর্বে হু, হট, হুইচ, হোয়াই, হোয়ার, হুম, হুচ, হাউ, অ্যাজ, সিন্স, হোয়েন, দেন, ইফ, so that, because, before, after, as though, although, as though, while, till, until, lest, in case, in order that, এরকম আরও কিছু কি আছে, কনজাংশন আছে। এই কনজাংশনগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো দ্বারা যেই সেন্টেন্সটা যুক্ত থাকবে সেই সেন্টেন্সকেই বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশকেই কি বলা হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা একই সঙ্গে ক্লোজটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কমপ্লেক্স সেন্টেন্সে কি দ্বারা যুক্ত থাকবে? সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা। এখন আমরা উদাহরণ দেখি। দে আর প্লেয়িং বিকজ দে হ্যাভ এ টেস্ট ইন আফটারনুন। বলছে দে আর স্টাডিং, তারা পড়াশোনা করতেছে কারণ দে হ্যাভ এ টেস্ট, তাদের একটি পরীক্ষা আছে। কোথায়? আফটারনুন, দুপুরে বা বিকালে। দুপুরে তাদের একটি কি আছে? পরীক্ষা আছে, যার কারণে এই কারণে তারা কি করতেছে? পড়তেছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন যে এই বাক্যে এই যে বিকজ, এটাই হচ্ছে কি কনজাংশন দ্বারা দুইটা ফাইনাইট ভার্ব, আর প্লেয়িং এবং হ্যাভ।
দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করেছে, ফলে এটা কি হবে, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুই বা ততোধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে আর নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। ওকে, এখন এই অংশকে বলা হয় পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, আর এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এখন আমরা দেখি যে she found a cozy cafe where she could read her book in peace। বলছে দেখেন যে she found a cozy cafe, এখানে খেয়াল করেন ক্যাফে, এখানে একটু খেয়াল করেন যে এই যে found a cozy cafe এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর হোয়ার, এই যে দেখেন এখানে হোয়ার আছে, কোথায় হোয়ার, এখানে একটা খেয়াল করেন এই যে হোয়ার হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকার ফলে এই পুরো সেন্টেন্সে একটা ফুল স্টপ আছে। হ্যাঁ, তার মানে পুরো একটা সেন্টেন্সকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি আমরা আলাদা আলাদা বলি তাহলে এই অংশকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়ার থেকে পুরোটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আপনাদের একটা ভুল হতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করছি যে সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই ক্লোজটা পূর্বে থাকতে পারে আর প্রিন্সিপাল ক্লোজটা কখনো শেষেও থাকতে পারে, তখন কি হবে, মাঝখানে একটা কমা হবে। ওকে, এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং বাক্যটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে না যে স্যার এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে, এখন দেখেন যে অ্যান্ড, অর, বাট, নর, নট অনলি, বাট অলসো, তারপর হচ্ছে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, ইয়েট, বিফোর, আদারওয়াইজ, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কয়টা? দুইটা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশকে আবার কোঅর্ডিনেটিং ক্লোজ বলা হয়। আমি একই সঙ্গে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি শুধু সেন্টেন্স বিষয়টি এমন না, একই সঙ্গে আপনাদের ক্লোজও হয়ে যাচ্ছে, একই সঙ্গে আপনাদের কি হয়ে যাচ্ছে, ক্লোজও হয়ে যাচ্ছে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি যে এক্সাম্পল দেখি। শি লাভস রিডিং, সে পড়তে ভালোবাসে। এখানে লাভস হচ্ছে ফাইনাইট ভার্ব, অ্যান্ড শি স্পেন্ডস এভরি উইকেন্ড অ্যাট দ্য লাইব্রেরি, সে প্রত্যেক সপ্তাহে লাইব্রেরিতে কাটায় ও সময় ব্যয় করে। ওকে, এখন খেয়াল করেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা ফুল স্টপ আছে এখানে, আর সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তার মানে এই অংশকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আর পরের অংশকে বলা হবে কোঅর্ডিনেটিং ক্লোজ। এখন খেয়াল করেন একটু, সরি এখানে এটা হবে কোঅর্ডিনেটিং, এখানে সি লিখে নেবেন সবাই, কোঅর্ডিনেটিং ক্লোজ। ওকে, কোঅর্ডিনেট ক্লোজ, তার মানে অ্যান্ড, অর, বাট, নর, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, দেয়ার ফর, ইয়েট, এগুলো দ্বারা যে অংশ, যে সেন্টেন্সটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন, ইউ ক্যান চুজ টু গো টু দ্য কনসার্ট, এখানে দেখেন ফাইনাইট ভার্ব কিন্তু ক্যান চুজ, আর টু গো এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। ওকে, ওয়ার ইউ ক্যান স্টে হোম অ্যান্ড রিল্যাক্স, এখানে খেয়াল করেন যে অর দ্বারা যুক্ত হয়েছে, ফুল স্টপ কিন্তু একটা, তার মানে এখানে সেন্টেন্সও একটা, কিন্তু আমরা এই সেন্টেন্সের মাঝে দুইটা অংশ আছে। আমরা জানি ক্লোজ অর্থ হচ্ছে খণ্ড বাক্য, একটা বড় বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, দুইটা সেন্টেন্স থাকে, এই দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই অংশকে বলা হয় পিসি, যেটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং সি, আমরা সিসি বলতে পারি, কোঅর্ডিনেটিং ক্লোজ। আমি আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা একটু টেস্ট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য চিলড্রেন আর সেফ, এটা কি আসলে? এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ, মেইন ক্লোজ, নান, বথ, এখানে কোনটা হতে পারে? একটু সবাই চিন্তা করুন, চিন্তা করে না পারলে অবশ্যই অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে বথ। ইনডিপেন্ডেন্ট ক্লোজ মানে স্বাধীন, মেইন ক্লোজ হতে পারে, কিন্তু নান কিন্তু না। বথ বলতে কি বোঝাচ্ছে? বথ এ অ্যান্ড বি। ওকে, এখন খেয়াল করেন, লুক বিফোর ইউ লিভ, এইটা কোন ক্লোজ? সাবঅর্ডিনেট, নট এ ক্লোজ, এটা কি ক্লোজ না? প্রিন্সিপাল ক্লোজ আর এ ভার্ব ক্লোজ। ভার্ব বলতে কোনো ক্লোজই নাই, বাট নট এ ক্লোজ, অবশ্যই ক্লোজ। এটা আমরা দেখি কোন ক্লোজ, এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লোজ। কোনটা? লুক। এখানে লুকের সাবজেক্ট নেই, সাবজেক্টটা উজ্জ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করেছে। হ্যাঁ, ওকে,
এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব মেইন ক্লোজ মিনিং অফ সেন্টেন্স, অর্থগত বাক্য বা অর্থ অনুসারে বাক্য যে 5 প্রকার এটা দেখব। প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। এর অর্থ হচ্ছে ডিক্লারেটিভ অথবা স্টেটমেন্ট বলা হয়। এই যে ডিক্লারেটিভ শব্দটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে এখানে বলছে এটা কোন ধরনের সেন্টেন্স। অ্যাসার্টিভ শব্দ দেয় না, স্টেটমেন্টও দেয় না, কি দিয়েছে? ডিক্লারেটিভ অপশনের মাঝে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে পড়ার সময়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, ডট ডট ডট, পরে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, কমপ্লিমেন্ট, যা ইচ্ছা তা থাকতে পারে। ওকে, এখন এক্সাম্পল দেখি। হি রাইটস ওয়েল, সে ভালো লেখে। এইটা কিন্তু এই ভার্বের কিন্তু অবজেক্ট নাই, কেন? এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা তো ওয়েলকে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ বলি, কখন অ্যাডজেক্টিভ হয় খেয়াল করেন যে অ্যাডজেক্টিভ কখন হয়, যেমন আই অ্যাম ওয়েল, এখানে খেয়াল করেন আই অ্যাম ওয়েল, এই ক্ষেত্রে কিন্তু এখানে ওয়েল দ্বারা কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। এইটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি? এটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে ওয়েল দ্বারা কাকে বুঝাইছে? এই ওয়েল দ্বারা বোঝাচ্ছে এই রাইটস ভার্বকে। হি রাইটস ওয়েল, সে ভালো লেখে। এখানে সে কে বুঝায়নি। যদি সে কে আমি যদি বলতাম হি ইজ ওয়েল, তাহলে কিন্তু ওয়েলটা অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ হবে? না, এখানে অ্যাডজেক্টিভ হবে না, এখানে এই ওয়েলটা হবে অ্যাডভার্ব। এখানে ওয়েল কেন অ্যাডভার্ব হবে? কারণ এটা এই ভার্বকে মডিফাই করেছে। ওকে, আর এখানে খেয়াল করেন যে সাবজেক্ট তারপরে ভার্ব গঠন অনুসারে। এখন এটা নেগেটিভ কিভাবে হয়েছে? হি ডাজ নট রাইট ওয়েল, সে ভালো লেখে না, সে ভালো লেখে না। আর এই যে টেন্স অনুসারে এখানে আমরা নিয়েছি ডাজ নিয়েছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে এস বা ইএস নিতে হয়। সাধারণত এখানে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে এস নেওয়ার ফলে মেইন ভার্বের সঙ্গে আর এস হবে না। ওকে, এখন আমরা একটা ন্যারেশন করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে এটা তাদের জন্য, আর যারা অ্যাডভান্স নেই তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করুন। আর টেন্স না বুঝলে ন্যারেশন বোঝাটা দুষ্কর। আর আমাদের টেন্সের উপর একটা ক্লাস আছে, এই ক্লাসের উপরে আপনারা ডান পাশে উপরে দেখবেন যে ইউটিউব চ্যানেলে ওইখানে ভেসে উঠবে, আপনারা এখান থেকে ক্লাসটি করে নেবেন টেন্সের। ওকে, এখন খেয়াল করেন যে ডিরেক্ট সেন্টেন্স হি সেড টু মি আই রাইট ওয়েল। এখানে এই যে আই রাইট ওয়েল, এটাকে আমাদের নির্ধারণ করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এখানে কিন্তু আই রাইট ওয়েল অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে এই পাশে কিন্তু আমাদের সেইডের পরিবর্তে টোল্ড নিতে পারি অথবা সেইডও রাখতে পারি ইনডিরেক্ট করার সময়। হ্যাঁ, আর এখানে কমা উঠে গিয়ে কনজাংশন কী হবে? দ্যাট হবে। খেয়াল করি, হি টোল্ড মি দ্যাট হি রোট ওয়েল, এবং এই অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় বা পাস্ট টেন্স হয় তাহলে এই অংশের কোরসপন্ডিং হবে। কোরসপন্ডিংটা কীভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট আছে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা পরের অংশে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, এটা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় দুইভাবে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হু, হুইচ, হয়, হাউ, হোয়ার, এগুলো দিয়ে হয়। আর একটা হয় কি অক্সিলিয়ারি ভার্ব সামনে দিয়ে, সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেও ইন্টারোগেটিভ করা হয়। এখন খেয়াল করেন সবাই যে ইয়েস নো কোশ্চেন, সেটাকে অক্সিলিয়ারি ভার্ব কোথায় দিবে? সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে কোশ্চেন হয় সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর ডাব্লিউএইচ কোশ্চেনের গঠন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে হবে মেইন ভার্ব। এখন আমরা উদাহরণ দেখি। অপূর্ব হ্যাজ ব্রোকেন মাই গ্লাস, অপূর্ব আমার গ্লাস ভাঙিয়েছে, এটা ইয়েস নো কোশ্চেনে হবে হ্যাজ অপূর্ব ব্রোকেন মাই গ্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করেন যে যে ডাব্লিউএইচ অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের গঠনটা কেমন? ইয়েস নো কোশ্চেনের গঠন হচ্ছে প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হবে হচ্ছে সাবজেক্ট, এরপরে হবে মেইন ভার্ব। কি হবে? এরপরে হবে মেইন ভার্ব। এইভাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো সেন্টেন্স গঠন হয়। এই জায়গায় একটু মিস্টেক হয়েছে যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে না, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ওকে, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। এখন এই গঠনের সঙ্গে মিলাই, প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে কি হয়েছে যে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। আমি আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন।
এটা হচ্ছে অ্যান্সার আসতেছে কি ইয়েস অথবা নো। এখন দেখেন হু হ্যাজ ব্রোকেন মাই গ্লাস, কে আমার গ্লাসটি ভেঙেছে, উত্তর কি আসতেছে অপূর্ব। এখানে সেন্টেন্সটা গঠন কি হয়েছে, যেহেতু আমরা হু নিয়েছি, হু যখন নিয়েছি তখন কিন্তু অপূর্বটা ইরেজ হয়ে গেছে কোথা থেকে, সেন্টেন্স থেকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যেহেতু এখানে সাবজেক্টটা ইরেজ হয়ে গেছে হু দিয়ে, যার ফলে এখানে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। যদি সাবজেক্ট থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কি করতে হতো, সাবজেক্টটা দিতে হতো। সাধারণত অবজেক্টকে যখন আমরা প্রশ্ন বানাবো তখন কিন্তু আমাদের সাবজেক্টটা থাকবে। এখানে যেহেতু আমাদের কোশ্চেনের অ্যান্সার এসেছে অপূর্ব, যার ফলে এখানে কোশ্চেন থেকে অপূর্বটাকে ইরেজ করা হয়েছে। ওকে, এই অংশটুকু আমরা দেখেছি। ওকে, তাহলে কি হচ্ছে, এখন খেয়াল করেন যে এইখানে আমরা আরেকবার দেখি, হোয়াট হ্যাজ অপূর্ব ব্রোকেন, অপূর্ব কি ভেঙেছে। দেখেন এখানে ডাব্লিউএস ওয়ার্ড, এই যে অপূর্ব সাবজেক্ট এটা আছে, তার মানে কি অপূর্ব কি ভেঙেছে, উত্তরে আসতেছে মাই গ্লাস। উত্তরে দেখেন এই যে মাই গ্লাসটাকে আমরা এখন উত্তর বানাচ্ছি, যার ফলে অবজেক্ট, আমরা জানি অবজেক্টকে বের করতে হয় কি দিয়ে, হট হট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে। এগুলো আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমরা এটা জেনেছি। হট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট, যার ফলে এখানে হট দ্বারা প্রশ্ন করা হয়েছে, কেন এখানে অবজেক্টটা হচ্ছে বস্তু আছে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন দেখি। হি সেইড টু মি, সে আমাকে বললো, হ্যাজ অপূর্ব ব্রোকেন গ্লাস। এখানে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, অক্সিলারি ভার্ব দিয়ে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, যার ফলে ন্যারেশনের সময় এই যে এখানে কমাটা উঠে গিয়ে কি হবে, এখানে কমা উঠে গিয়ে কনজাংশন নিতে হবে ইফ বা ওয়েদার। উইফ অফ ওয়েদার কেন, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইতো, ওই যে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডে কী হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ডই হতে পারে কনজাংশন, যার ফলে আর কোনো কনজাংশনের প্রয়োজন হতো না। আমরা এখন এটা একটু করি। দেখেন হি আস্কড, এখানে এই অংশটুকু, এই অপূর্ব হ্যাজ অপূর্ব ব্রোকেন মাই গ্লাস, এই অংশটুকু ইন্টারোগেটিভ হওয়ার কারণে এক্সপ্রেশন দিয়েছে আক্স, এরকম এক্সপ্রেশন দিয়েছে, ফলে আমরা এখানে আক্স ইউজ করেছি। ওকে, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন যে হি আস্কড মি, এখানে এক্সপ্রেশনটা, এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করেছি মি, এখানে ইফ কেন নিয়েছি, এখানে এই যে কমা উঠে গিয়ে আমাদের কি হয়েছে ইফ, কেন এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আপনাদের এই ক্লাসগুলো ন্যারেশনে অবশ্যই হেল্প করবে। তারপরে সাবজেক্ট, এখানে এই অংশটুকু হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ হতে গেলে অক্সিলারি ভার্ব কোথায় দিতে হবে, পরে। আমাদের প্রিয় শিক্ষার্থী একটু আগে বললাম যে রিপোর্টের এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা করসপন্ডিং হবে। এইটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট, ফলে এটা হয়েছে পাস্ট পারফেক্ট। আর এই যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট শুরুতে থাকে, তারপরে ভার্ব থাকে, সেভাবে অনুযায়ী হয়েছে। ওকে, এখন আমরা খেয়াল করব ইম্পারেটিভ সেন্টেন্স। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ হবে, কিন্তু আমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আর যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেনি, প্রিয় শিক্ষার্থীরা দ্রুত সংগ্রহ করে ফেলুন। ওকে, যে সকল ওয়ার্ড দ্বারা আদেশ, অর্ডার, এই যে এই শব্দগুলো, এখানে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ন্যারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অনুরোধ, রিকোয়েস্ট, নিষেধ, ফরওয়ার্ড, তার প্রস্তাব, সাজেস্ট বা প্রপোজ, অ্যাডভাইস, উপদেশ, এই ধরনের এক্সপ্রেশনটা প্রকাশ করবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। তার ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হয়, সাধারণত সাবজেক্টে উজ্জ্ব থাকে। ওকে, উদাহরণ দেখি, ডু দিস প্রপারলি, সঠিকভাবে এটা করো, আদেশ বোঝাচ্ছে। প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করো, রিকোয়েস্ট বোঝাচ্ছে। জাস্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না, নিষেধ করতেছে। লেটস এনজয় দ্য ডে, চলো আমরা দিনটিকে এনজয় করি, এটা প্রস্তাব বোঝাচ্ছে। এখন আমরা ন্যারেশন দেখি। হি সেড টু মি, সে আমাকে বলল, ডু দিস প্রপারলি, তুমি এটা সঠিকভাবে করো। এইখানে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার ফলে এইটা যখন আমরা চেঞ্জ করব, তখন এই পাশে কোন ধরনের এক্সপ্রেশন, এই যে এই এক্সপ্রেশনগুলোর মধ্যে কোনটা প্রকাশ পেয়েছে, আদেশ, অনুরোধ না নিষেধ, এখানে আদেশ প্রকাশ পেয়েছে, যার ফলে এখানে হি সেইড, সেইডের জায়গায় হবে ওয়ার্ডার। তাহলে কী হবে, হি ওয়ার্ডার টু মি, এখানে কিন্তু কমা উঠে গিয়ে কি হবে, টু হবে। কেন, এখানে ডাইরেক্ট ভার্ব আছে, সাবজেক্ট নাই। ভার্ব না থাকলে দুইটা ভার্ব, এই ভার্ব আর এই ভার্বের মধ্যে তখন সংযোগ স্থাপন হবে। কি দিয়ে করতে হবে, দুইটা ভার্বের মধ্যে সংযোগ স্থাপন হলে সাধারণত সেটাকে ইনফিনিটিভ করতে হয়, যার ফলে ইনফিনিটিভ দিয়েছি। এখানে কিন্তু রুলসে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা থাকতে পারে, আমাদের এটাই বুঝতে হবে যে দুইটা ভার্ব, এখানে যেহেতু পরের সেন্টেন্সের সাবজেক্ট নাই, ফলে আমাদের কি করতে হবে, এখানে টু বসাইতে হবে দুইটা ভার্বের মাঝে সংযোগ স্থাপন করতে। ওকে,
এখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝায়, দোয়া বা প্রার্থনা, আশীর্বাদ, উইশ বোঝায়। আমরা উদাহরণের মাধ্যমে দেখব, মে ইউ লং লিভ, তুমি দীর্ঘজীবী হও। এখানে অনেকেই বলতে পারে ভাইয়া এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো গঠন হয়েছে, কিন্তু না, এক্সপ্রেশন আপনাকে বুঝতে হবে ভাইয়া, যে কি দীর্ঘজীবী হও এখানে বোঝাচ্ছে এটা কি প্রার্থনা। মে রুইন ওভারটেক হিম, তার সর্বনাশ হোক। আমরা অনেক সময় অন্যের কী করি, অন্যের জন্য আশীর্বাদ করি, অর্থাৎ নেগেটিভ দোয়া করি যে তার সর্বনাশ হোক। মে রুইন ওভারটেক হিম। ওকে, তারপরে খেয়াল করেন যে মে ইউ প্রসপার ডে বাই ডে, তুমি দিন দিন উন্নতি করো। ওকে, এখন আমরা দেখব ন্যারেশন, কীভাবে ন্যারেশনের উপর এফেক্ট ফেলে। হি সেড টু মি মে ইউ লং লিভ, এই অংশটুকু অপটাটিভ সেন্টেন্স হওয়ার ফলে এখানে আমাদের এই যে এখানে রিপোর্টিং ভার্বে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, প্রে হবে অথবা উইশ হবে। আর পাস্ট টেন্সে যেহেতু এখানে আছে প্রেইড হবে, তাহলে কি হবে, হি উইশড মি দ্যাট, এখানে কমা উঠে গিয়ে দ্যাট হবে। আমাদের একটা মাত্র ইম্পারেটিভ সেন্টেন্সেই কি দ্যাট হয় না, টু দিয়ে করা যায়। হি উইশড মি দ্যাট আই মাইট লিভ লং, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আনতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আনতে হবে। এখানে পাস্ট টেন্স করছি কেন, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। শিক্ষার্থীরা আমি আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা আমাদের শেষ সেন্টেন্স, খুব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। আমরা ভালোভাবে দেখি, যে সকল বাক্য দ্বারা আকস্মিক দুঃখ এক্সক্লাইম উইথ জয়, আকস্মিক কষ্ট এক্সক্লাইম উইথ সরো, অথবা আকস্মিক এক্সক্লাইম কোনো কিছু বোঝায়, তাহলে সে সকল বাক্যকে এক্সক্লামেটরি বলে। আমি কেন এক্সক্লাইম উইথ জয়, এক্সক্লাইম উইথ সরো দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, একটু পরে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এগুলো আমাদের ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগে। আমরা আমাদের প্রপার ওয়েতে পড়াশোনা না হওয়ার ফলে আমাদের রুলস মুখস্থ করতে হয়। সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ টেন্স এগুলো বাহিরে কোনো কিছু নেই। হাউ বিউটিফুল দ্য গার্ল শি ইজ, এখানে খেয়াল করুন যে এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনটা কী হয়েছে। আর আপনাদের কাছে প্রশ্ন, এই যে এখানে হাউটা কোন পার্টস অফ স্পিচ হবে, অনেকেই বলবে এটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। নো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে হাউ হবে অ্যাডভার্ব। কেন, এই যে অ্যাডজেক্টিভের একটা পরিমাণ বা মাত্রা বুঝাইছে, কত সুন্দর মেয়েটি, অবাক। ঠিক আছে, এখানে খেয়াল করেন, হোয়াট এ ফুল হি ইজ, সে কি মূর্খ। আমরা অনেক সময় এগুলো গালি দেয় না, যে হোয়াট এ ফুল ইউ আর ম্যান, যে তুমি কত মূর্খ ম্যান, সরো এখান থেকে। ওকে, এরপরে দেখেন হোয়াট এ পিটি, যে কি আক্ষেপের বিষয়, এখানে এই যে এক্সক্লামেশনের চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, এরপরে খেয়াল করেন যে এক্সক্লামেটরি সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন ওই যে টেন্সের পরিবর্তন হবে, এই পাশেরটা পাস্ট টেন্স থাকলে এই পাশে করসপন্ডিং হবে, আর এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি জানি, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে বাকি অংশ, তাই না। এখন এই পাশে দ্বারা কি বোঝাচ্ছে, একটা এক্সক্লাইম, আশ্চর্য কোনো কিছু বোঝাচ্ছে, আকস্মিক কোনো কিছু বোঝাচ্ছে, এই পাশে আমরা কি দেবো, এক্সক্লাইম দেবো। তাহলে হি এক্সক্লাইম টু মি দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল গার্ল, কি হয়েছে, সাবজেক্ট। এরপরে এই যে এটা টেন্স পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, এই যে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্স, যার ফলে এ পাশে আছে পাস্ট ইনডিফিনাইট, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হয়েছে এই যে এখানে হয়েছে পাস্ট ইনডিফিনাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাসটি আপনারা এনজয় করতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা এখন একটু নৈবেত্তিক দেখি। এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা সেন্টেন্সের কি থাকা প্রয়োজন, সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকতেই হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে কিন্তু উজ্জ্ব থাকে। দ্য বয় হ্যাজ এ বুক, এটা কোন ধরনের সেন্টেন্স, দ্য বয় হ্যাজ এ বুক, অবশ্যই এটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, যে সিম্পল স্টেটমেন্ট, একটা সাধারণ বিবৃতি বোঝায়। ওকে, হোয়ার ড্যাশ শারন লিভ, এখানে বলছে শারন কোথায় বাস করে, হোয়ার এখানে হবে ডাজ, কি হবে ডাজ, কেন, শারন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমি আশা করছি বুঝতে পেরেছেন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে কি হয়, ভার্ব হয়, আর এটা ডাব্লিউএইচ কোশ্চেন। ওকে, এখন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এখানে এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে ভার্ব, এই যে ইউর নেম এটাই কিন্তু সাবজেক্ট। দিস ইজ অ্যান ড্যাশ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে,
এখন which one is the imperative sentence, কোনটা imperative sentence খেয়াল করেন, she is dancing, no এখানে সাবজেক্ট আছে, imperative sentence এ সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে। I shall go, no it is not। তারপরে দেখেন you will sit here, তুমি এখানে বসবে, আমরা বলি না অনেক সময়, তিনটার একটাও না, কারণ তিনটাই সাবজেক্ট আছে, এখানে হবে sit down, বসো, এটা হবে। ওকে ওকে, may Allah help you, what kind of sentence is this, এটা কোন ধরনের সেন্টেন্স? may Allah help you, আল্লাহ তোমার সাহায্য করুক, তার মানে এটা কোন সেন্টেন্স হবে? অপটাটিভ সেন্টেন্স। আমি এই কি আপনারা বুঝতে পেরেছেন তো? বুঝলেই ভালো, না বুঝলেই কালো, চাকরি আর ভার্সিটি কিন্তু হবে না না বুঝলে, সুতরাং বুঝতেই হবে। ওকে, হাউ ফাইন এ ফ্লোর ইট ইজ, এই যে এক্সক্লামেশন চিহ্ন আছে, এটা দেখেই বোঝা যাবে কি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। Thanks for enjoying today's class. I hope you all are doing very great by watching this video day by day, and as soon as possible please buy our book Parts of Physical Grammar to enrich yourself and to get an university and to get a good job. So thank you. Assalamu alaikum.